নমস্কার, আজকে আমরা অ্যাটম পড়বো। অ্যাটমের পার্ট 1 চ্যাপ্টারটা পড়বো। এখানে আমরা যে জিনিসগুলো পড়বো সেগুলো হলো রাদারফোর্ডের মডেল আছে সেটা পড়বো। একদম প্রথমে পড়বো কিসের মডেল, না পাম্প পুডিং মডেল। পাম্প পুডিং মডেল এটা পড়বো আমরা। তারপরে হচ্ছে আলফা পার্টিকেল স্ক্যাটারিং এক্সপেরিমেন্ট পড়বো। আমরা পড়বো। আর কি পড়বো? আর হচ্ছে আমরা পড়বো রাদারফোর্ড মডেল। রাদারফোর্ডের মডেল, এই তিনটে জিনিস আমরা মেন আমাদের ফোকাস থাকবে। ঠিক আছে, তাহলে প্রথমেই আসা যাক স্ট্রাকচার অফ অ্যান অ্যাটম। অ্যাটমের স্ট্রাকচারটা, অ্যাটম যে আছে সেটা প্রথম বলেছিল ডাল্টন। ঠিক আছে, এবং অ্যাটমের মধ্যে যে ইলেকট্রনের যে প্রথম আবিষ্কার করেছিল সে করেছিল হচ্ছে আমাদের জে থমসন। তাহলে জে থমসন আবিষ্কার করলো 1897 হচ্ছে যে ইলেকট্রনের যে এক্সিস্টেন্স আছে হচ্ছে থমসন এটা বললো। ঠিক আছে, থমসন বললো। এবং ইলেকট্রনগুলো হচ্ছে কি, ইলেকট্রনগুলো যে প্রপার্টি পেলে, এক নম্বর হচ্ছে কি নেগেটিভ চার্জ পার্টিকেল, আর দু নম্বর হচ্ছে কি না অল অ্যাটমে সেম প্রপার্টি। আর একটা জিনিস কি পেলো, আর একটা জিনিস পেলো যে অ্যাজ এ হোল যে অ্যাটম যেটা আছে সেই অ্যাজ এ হোল অ্যাটম হচ্ছে নিউট্রাল। ঠিক আছে, তাহলে এই সমস্ত জিনিসপত্র দেখে থমসনের মনে হলো যে ঠিক আছে, আ- আমাদের হচ্ছে অ্যাটম আছে, অ্যাটমের মধ্যে ইলেকট্রন আছে নিউট্রাল, তার মানে নিশ্চয়ই অ্যাটম একটা পজিটিভ চার্জ অবশ্যই আছে, তাই না? পজিটিভ চার্জ অবশ্যই আছে। তাহলে এই যে ইলেকট্রন বা পজিটিভ চার্জ যেটা আছে সেটা ডিস্ট্রিবিউট কিভাবে হয়, সেটার ডিস্ট্রিবিউশন মানে কি, মানে কিভাবে কোন সজ্জাতে সজ্জিত হয়ে থাকে তারা। থমসন যে মডেলটা দিল সেই মডেলটার নাম হচ্ছে পাম্প পুডিং মডেল। কি রকম জিনিসটা, মডেলটা হচ্ছে এরকম। ঠিক আছে, এই মডেলটা হচ্ছে, এই হচ্ছে পাম্প পুডিং মডেল। এটা হচ্ছে পাম্প। ঠিক আছে, এর মধ্যে হচ্ছে কি পজিটিভ চার্জ যেটা আছে, পজিটিভ চার্জ হচ্ছে ডিস্ট্রিবিউটেড আছে সমানভাবে, ইউনিফর্মলি। ঠিক আছে, ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড আছে। এবং এটা হচ্ছে যে এর মধ্যে কি, এটা হচ্ছে ইন দ্য মিন অফ ওয়াটারমেলন টাইপের, ওয়াটারমেলন বা তরমুজের মতো। ঠিক আছে, এটা হচ্ছে পুডিং, ওয়াটারমেলন বা পুডিং। আর নেগেটিভ চার্জগুলো কি, নেগেটিভ চার্জগুলো গায়ে গায়ে এক একটা নির্দিষ্ট জায়গায় বিদ্ধ হয়ে আছে। ঠিক আছে, একদম পুরো পাম বা বীজের মতো, পাম বা সিডের মতো হচ্ছে নেগেটিভ চার্জ আছে। এটা হচ্ছে আমাদের থমসনের মডেল। ঠিক আছে, এই থমসনের যে মডেল হলো, থমসনের মডেলের কিছু ড্রব্যাকস দেখতে পাওয়া গেল। ঠিক আছে, থমসন হচ্ছে আমাদের যে অ্যাটমিক মডেল হচ্ছে, থমসনের অ্যাটমিক মডেলে কিছু ড্রব্যাকস দেখতে পেলাম আমরা। কি ড্রব্যাকস? এক নম্বর হচ্ছে ড্রব্যাকগুলো হচ্ছে আলাদা একটা আমরা কপি নিয়ে নিই, সেখানেই আমরা লিখি থমসনের মডেলের ড্রব্যাকগুলো কি। হ্যাঁ, থমসনের মডেলের যে ড্রব্যাক হলো কি, থমসনের মডেলের ড্রব্যাক যেটা দাঁড়াচ্ছে, প্রথম কথা হচ্ছে যে আহ, রাদারফোর্ডের যে রাদার রাদারফোর্ড রাদারফোর্ডের রাদারফোর্ড যেটা সাজেস্ট করেছিল, হ্যাঁ হ্যাঁ, সেটা গাইগার এবং মার্সডেনকে, রাদারফোর্ড গাইগার মার্সডেনের যে এক্সপেরিমেন্ট ছিল, মার্সডেন এর যে এক্সপেরিমেন্ট ছিল, এক্সপেরিমেন্টটা কোন এক্সপেরিমেন্ট ছিল, না আলফা স্ক্যাটারিং এক্সপেরিমেন্ট। ঠিক আছে, আলফা পার্টিকেল স্ক্যাটারিং এক্সপেরিমেন্ট এটাকে এক্সপ্লেন করতে পারছে না। এক্সপেরিমেন্ট আসল কথা, ঠিক আছে, আমরা থিওরিটাই দিচ্ছি সেটা আসল নয়। আসল বলতে কি, সেটাকে প্রেডিক্ট করছি আমরা, কিন্তু এক্সপেরিমেন্টটা রিয়েলিটি। থিওরিটা থিওরি দেওয়ার পর হচ্ছে সেই রিয়েলিটিটা চেক হবে, মানে সত্যিই সেই মডেলটা ভ্যালিড কিনা। দু নম্বর হচ্ছে কি না,
যে বিভিন্ন অ্যাটম আছে, বিভিন্ন অ্যাটমের যে লাইন স্পেকট্রাতে আমরা পড়ে আসবো, লাইন স্পেকট্রা, হ্যাঁ, লাইন স্পেকট্রা গুলো এই মডেল দ্বারা ব্যাখ্যা করা যাচ্ছে না, ঠিক আছে। সেই জন্য বললো যে অবশ্যই রাদারফোর্ড সরি এই থমসনের পাম্পুরিং মডেল মোটেই ঠিক না, ঠিক আছে। তাহলে আমরা জেনে নেবো যে রাদারফোর্ডের যে আলফা পার্টিকেলের এক্সপেরিমেন্টের মডেলটা বেসিক্যালি কি। এবার আলফা পার্টিকেল জিনিসটা কি? আলফা পার্টিকেল হচ্ছে আমাদের হিলিয়াম যে অ্যাটমটা আছে, হিলিয়ামের +2 আয়ন, হিলিয়াম আয়ন, ঠিক আছে। এটাই হচ্ছে আলফা পার্টিকেল, হচ্ছে হিলিয়াম আয়ন। তাহলে আলফা পার্টিকেলের মাস নাম্বার কত থাকবে? মাস নাম্বার 4 থাকবে, তাই তো? কারণ হিলিয়াম আয়ন যদি হয়, এবং এর ভিতরে নিউট্রন হচ্ছে দুটো, প্রোটন দুটো, এবং হচ্ছে ইলেকট্রন, ঠিক আছে, নিউট্রন দুটো, প্রোটন দুটো, এবং হচ্ছে ইলেকট্রন নেই, ঠিক আছে, এটার মধ্যে। এবার আলফা পার্টিকেল কি হয় না, আলফা পার্টিকেল হচ্ছে হাই স্পিডে আসে, হাই স্পিড আলফা পার্টিকেল আসে, এবং এর একটা মাসও আছে। মাসটা কোনটা? মোটামুটি হচ্ছে 4টে প্রোটনের মাসের সঙ্গে সমান। আলফা পার্টিকেলের মাস হচ্ছে 4টে প্রোটনের মাসের সঙ্গে সমান, সরি। এক্সপেরিমেন্টটা কি? এক্সপেরিমেন্ট হচ্ছে এখানে কি করেছি, এখানে আমরা হচ্ছে একটা এখানে চেম্বার নিয়ে নিয়েছি, ভ্যাকুয়াম চেম্বার লাগিয়ে দিয়েছি, ঠিক আছে। ভ্যাকুয়াম চেম্বার লাগিয়ে দিয়ে আমরা একটা আলফা পার্টিকেলের সোর্স আছে, আলফা পার্টিকেলের সোর্স কি নিয়েছি? বিসমাথ। বিসমাথ হচ্ছে আমাদের আলফা পার্টিকেলের সোর্স নিয়েছি, ঠিক আছে। বিসমাথ আলফা পার্টিকেলের যে সোর্সটা নেওয়ার পরে কি করলাম আমরা, এইটা হচ্ছে আমরা লেড ব্রিক নিলাম। লেড ব্রিক, লেড ব্রিক হচ্ছে কি লেডের যে ইট, সে কি সে চারিদিকে ছড়া দিতে পারবে না, সে শুধুমাত্র এই একটা ফিক্সড ডিরেকশনে যাবে। এখানটা একটু ফাঁকা রেখেছি, ঠিক আছে, রাখলাম। রেখে কি করেছি, রেখে এই যে আলফা পার্টিকেল আছে এখানে একটা কলিমেটার নিয়েছি। কলিমেটার অ্যাকচুয়ালি নিয়ে কি করলাম, যে একটা নির্দিষ্ট দিকে চালনা করার জন্য কলিমেটার নিয়ে কি করলাম, যে আলফা পার্টিকেলটাকে আমরা এখানে একটা ফয়েল নিলাম, সেটা হচ্ছে গোল্ড ফয়েল। গোল্ড ফয়েল কেন নিলাম না, গোল্ড ফয়েল এই কারণে নিলাম যে গোল্ড হচ্ছে কি, গোল্ড হচ্ছে মোস্ট মেলিয়েবল মেটাল। মানে ওর যে পাতটা থাকবে, এই পিটতে 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 পাতলা করে দেওয়া যাবে, অনেকটা পাতলা করে দেওয়া যাবে, ঠিক আছে। এই প্রচন্ড সাংঘাতিক পাতলা করে দেওয়া যাবে। পাতলা করে দেওয়ার জন্য কি হলো, বেশি মোটা থাকলে কি হবে, আলফা পার্টিকেল তো যাবেই না, এক্সপেরিমেন্টে আমরা করতে পারবো না। আলফা পার্টিকেল ওর ভেতর দিয়ে গিয়ে কি কাণ্ডটা ঘটায়, কোন দিকে বেঁকছে আলফা পার্টিকেল গুলো, এটা তো করতেই পারবো না আমরা, তাই না। এই জন্য হচ্ছে গোল্ড নিলাম, গোল্ডের পাশটাকে আমরা মোস্ট মেলিয়েবল মেটাল গোল্ড, ঠিক আছে। সেই জন্য গোল্ড নিলাম, গোল্ডের একটা হালকা একটা পাত তৈরি করলাম। এবার এবার কি করলাম, আর এখানে একটা চারিদিকে একটা স্ক্রিন নিলাম। স্ক্রিনের মধ্যে কি দিলাম, জিঙ্ক সালফাইড দিলাম। জিঙ্ক সালফাইড দিয়ে দিলে কি হবে না, যখন আলফা পার্টিকেল গোল্ডের মধ্যে দিয়ে যাবে, গিয়ে যখন ওই পারে চলে যাবে, ঠিক আছে, ওই পারে চলে গিয়ে কি হবে, আলফা পার্টিকেল যদি বেরিয়ে বেরিয়ে গেলে এই করবে, এক একটা করে যে এখানে স্ক্রিনে এসে লাগবে, এক একটা করে ছোট ছোট একটা, হ্যাঁ, যে ফায়ারফ্লাই জোনাকির বিন্দুর মতো একটা দাগ তৈরি করবে। সেই দাগগুলো কি করবো, সেই দাগগুলো আমরা এখানে একটা মাইক্রোস্কোপ লাগাবো, মাইক্রোস্কোপের মধ্যে দিয়ে আমরা সেটা কানেক্ট করে দেবো, ঠিক আছে। মাইক্রোস্কোপের মধ্য দিয়ে সেই দাগগুলোকে আমরা কানেক্ট করে দেবো। তাহলেই হচ্ছে কি হবে, তাহলে গোল্ড হচ্ছে আমাদের কি না মোস্ট মেলিয়েবল মেটাল, ঠিক আছে। এবার যখনই এখানে সিন্টিলেশন হবে, সিন্টিলেশন বা জোনাকির মধ্যে যে বিন্দুগুলো হবে, আমরা কি মাইক্রোস্কোপে বিভিন্ন অ্যাঙ্গেলে আমরা নিচ্ছি তো, এখান থেকে এদিকে ঘোরাবো, এদিকে ঘোরাবো, সেই নাম্বারটা কাউন্ট করবো, এবং কাউন্ট করে সেটাকে আমরা গ্রাফিক্যালি প্লট করব। আশা করি এক্সপেরিমেন্টটা বোঝা গেছে যে আমাদের গোল্ড ফয়েল আছে, গোল্ড ফয়েল নেব, গোল্ড ফয়েলের মধ্যে দিয়ে আলফা পার্টিকেল পাঠাবো, আলফা পার্টিকেল গুলো কিভাবে স্ক্যাটার হচ্ছে সেটা দেখবো, স্ক্যাটারটা কিভাবে হচ্ছে সেটা আমরা দেখবো। স্কিমাটিক্যালি দেখলে আর একটু ভালো করে বোঝা যাবে। এই দেখো, এটা হচ্ছে আমাদের লিডবিক বা কলিমেটার। কলিমেট কেন করা হচ্ছে, কলিমেট না করা হলে কি হতো, যে এই আলফা পার্টিকেলটা এদিকে সোজা না গিয়ে এদিকে এদিকে যেদিকে খুশি ছড়িয়ে যেত এবং স্কিনে গিয়ে ধাক্কা মারতো, সেটা আমরা চাইছি না। এই জন্য আমরা কলিমেটার করে লিড ব্রিক চাইছি। আমরা আলফা পার্টিকেল স্ক্যাটার হওয়ার পরে কি হচ্ছে, হ্যাঁ, যে গোল্ড ফাইল দিয়ে চলে যাওয়ার পরে কি হচ্ছে সেটা আমরা দেখতে চাইছি। এ দেখো, বিম অফ আলফা পার্টিকেল এদিক দিয়ে চলে গেল,
ঠিক আছে, এখান দিয়ে চলে গেল। আর এখানে কি হচ্ছে, এখানে একটা ডিটেক্টর বা মাইক্রোস্কোপ লাগানো আছে, ঠিক আছে, এখানে জিঙ্ক সালফাইড স্ক্রিন আছে। হ্যাঁ, এবার দেখছি যে থিটার অ্যাঙ্গেল ভ্যারিয়েশন করে আমরা দেখবো যে কতগুলো আলফা পার্টিকেল পাওয়া গেছে আর কি। হুম, এখানে কি হয়েছে, যখন হচ্ছে যদি এদের গোল্ড ফাইল তো, যদি কি হয় না, যদি হচ্ছে আলফা পার্টিকেল গুলো এখান দিয়ে আসছে তো, আলফা পার্টিকেল গুলো এইভাবে যদি চলে যায়, এই সোজা চলে গেল, এই সোজা চলে গেল, তার মানে কি সোজা চলে গেল, তার মানে হচ্ছে পরিষ্কার বুঝতে পারছি সেই ক্ষেত্রে কি থিটা হচ্ছে কি, এর ক্ষেত্রে থিটা ইকুয়াল টু 0, এই ক্ষেত্রে থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি। তো যদি ধর আলফা পার্টিকেল গুলো এই দিকে চলে আসে, আলফা পার্টিকেল গুলো আবার যদি উল্টো দিকে চলে যায়, মাইক্রোস্কোপটা কিন্তু এদিকে ঘোরানো যায়, ঠিক আছে, এদিকে এদিকে পর্যন্ত ঘোরানো যায়, উল্টো দিকে চলে এলে থিটা ইকুয়াল টু হচ্ছে 180 ডিগ্রি হয়ে যাবে। তাহলে আলফা পার্টিকেল স্ক্যাটারিং এর সেটিংটা আমরা দেখতে পেলাম যে কি হলে কি হচ্ছে। এবার আমরা কি করবো, আমরা গ্রাফ প্লট করবো। গ্রাফ প্লট করলে কি হচ্ছে, এটা কি আলফা পার্টিকেলের নাম্বার, এটা হচ্ছে আলফা পার্টিকেলের নাম্বার, এর সাথে হচ্ছে থিটার সাথে আমরা ভ্যারি করাচ্ছি, ঠিক আছে। এইটা হচ্ছে থিটা, থিটাটা আমরা দেখতে পেলাম। থিটা এই যে সোজা, এই সোজা গেলে হচ্ছে থিটা 0, পারপেন্ডিকুলার গেলে থিটা 90, এগুলো এইটা হচ্ছে থিটা মোটামুটি ধরা যাক 45 ডিগ্রির কাছাকাছি, এই জায়গা থিটা 45 ডিগ্রির কাছাকাছি, ঠিক আছে। ভ্যারি করাচ্ছি, ভ্যারি করিয়ে কি দেখতে পাচ্ছি, দেখতে পাচ্ছি যে থিটা, এই জায়গাটা থিটা 0 তো, এবং এই জায়গায় আরো থিটা 180 ডিগ্রি আরো টানা উচিত ছিল, ঠিক আছে, মোটামুটি। হুম, বা মোটামুটি হচ্ছে থিটা ইকুয়াল টু, থিটা নিয়ারলি ইকুয়াল টু, এটা হচ্ছে আমাদের 180 ডিগ্রি। হ্যাঁ, এই দুটোর মধ্যে যে ডিফারেন্স থিটা 0 আর থিটা 180 ডিগ্রির মধ্যে, দেখো এখানে 10⁻⁷ আর এটা কি 10⁻², তার মানে হচ্ছে 10⁵ টাইমস এর ডিফারেন্স, 10⁵ এর ডিফারেন্স, অর্থাৎ কি থিটা 0-তে, থিটা থিটা 180 ডিগ্রিতে একটা পার্টিকেল যদি আমরা পাওয়া যায়, মানে মানে আমাদের স্ক্যাটার করে, আর থিটা 0-তে কত পাবো, 10⁵ খানা পার্টিকেল পাবো, তাই না। তার মানে বেশিরভাগ যে পার্টিকেল গুলো আছে, বেশিরভাগ যে আলফা পার্টিকেল গুলো যাবে, সেটা পুরো সোজা স্ট্রেট বেরিয়ে যাবে, কোনো রকম ভাবে ডিফ্লেকশন করবে না, কোনো রকম ডিফ্লেকশন করছে না, গোল্ড ফয়েলের মধ্যে দিয়ে যাচ্ছে, সোজা বেরিয়ে চলে যাচ্ছে, সোজা বেরিয়ে চলে যাচ্ছে, সোজা বেরিয়ে চলে যাচ্ছে, ঠিক আছে, কোনো ডিফ্লেকশন হচ্ছে না বেশিরভাগ পার্টিকেলের। কিন্তু কিছু কিছু পার্টিকেলের ডিফ্লেকশন করে যাচ্ছে। তো ডিফ্লেকশন করছে, কেন করছে, এটা হচ্ছে ব্যাপারটা। এই কারণে করছে আমাদের যে, ডিফ্লেকশনটা কেন হচ্ছে, বেশিরভাগ, এবার এই যে কনক্লুশন, এবার কনক্লুশন টানবো যে বেশিরভাগ পার্টিকেলই সোজা চলে যাচ্ছে, এই যে আমাদের এই যে পয়েন্ট গুলো হচ্ছে, এটা এক্সপেরিমেন্টাল পয়েন্ট, এক্সপেরিমেন্ট থেকে এটা পাওয়া গেছে কিন্তু পয়েন্ট গুলো, ঠিক আছে, এবং সেটাকে গ্রাফিক্যালি আমাদের ড্র করা হয়েছে, মানে জাস্ট আমাদের ফ্রি হ্যান্ডে এটা টানা হয়েছে। এবারে কি হয়েছে দেখো, তাহলে রাদারফোর্ড কি করলো, রাদারফোর্ড কনক্লুশন করছে, কনক্লুশন করছে এই কারণে, কনক্লুশন কিভাবে করছে, আলফা পার্টিকেল তো পজিটিভ এবং নিউক্লিয়াসও পজিটিভ, এবং হচ্ছে বেশিরভাগই আনডিফ্লেক্টেড চলে যাচ্ছে। কিন্তু যদি থমসনের মডেলটা সত্যি হতো, তাহলে কি হতো, থমসনের মডেলটা যদি সত্যি হতো, তাহলে হচ্ছে পজিটিভ চার্জটা ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড ছিল, তাই না। তার মানে হচ্ছে আমরা যে যে স্ক্রিনটা পেয়েছিলাম, এই স্ক্রিনে প্রতি জায়গায় একটা ইউনিফর্ম, একটা আমাদের স্ক্যাটারিং প্যাটার্ন পেতাম। এবং ওই যে গ্রাফটা এরকম না হয়ে গ্রাফটা হতো কিরকম, মোটামুটি এরকম একটা হতো, থিটার উপর ইন্ডিপেন্ডেন্ট ভ্যারি, কিন্তু এটা হচ্ছে না, তাই তো। তার মানে রাদারফোর্ড যেটা ভাবলো যে অ্যাটমের মধ্যে বেশিরভাগ জায়গায় ফাঁকা আছে, ওই জন্য কি হচ্ছে, ওই জন্য বেশিরভাগ যে এই যে অ্যাটমটা আছে, অ্যাটমের মধ্যে ভিতরে একটা পজিটিভ চার্জ কনসেন্ট্রেট হয়ে বসে আছে, পজিটিভ চার্জ, ঠিক আছে, এই জন্য বেশিরভাগ জায়গাটা ফাঁকা তো, সোজা যাচ্ছে আলফা পার্টিকেল বেরিয়ে চলে যাচ্ছে, সোজা যাচ্ছে বেরিয়ে চলে যাচ্ছে, সোজা যাচ্ছে বেরিয়ে চলে যাচ্ছে, কোনো রকম ডিফ্লেকশন ওরা পাচ্ছে না। যেগুলো খুব কাছাকাছি চলে আসছে, এগুলো খুব কাছাকাছি চলে আসছে, এগুলো হচ্ছে পুরো ইউটার্ন নিয়ে নিচ্ছে, এই কাছে যাচ্ছে সেটা 90 ডিগ্রি চলে যাচ্ছে, এই কাছে যাচ্ছে সেটা 90 ডিগ্রি চলে যাচ্ছে, এরকম হচ্ছে, ঠিক আছে। তার মানে কি অ্যাটমের মধ্যে বেশিরভাগ স্থানই ফাঁকা, এবং যে গোটা অ্যাটম, অ্যাটম যদি এটা হয়, কোন একটা অ্যাটম যদি হয়, নিউক্লিয়াসটা কি অ্যাটমের থেকে 10⁻⁵ টাইমস কম, ওই নাম্বারটা দেখে বুঝলো, ঠিক আছে, এই যে নাম্বার যেটা আছে,
এখানে দেখতে পাচ্ছ তো 10⁵ টাইমস হচ্ছে কম হচ্ছে, তার মানে নিশ্চয়ই গোটা অ্যাটমে যা যাচ্ছে 10⁵ টাইমস কম যাচ্ছে ওখানে নিউক্লিয়াসের মধ্যে, তাই তো? তার মানে হচ্ছে নিউক্লিয়াসের যে সাইজটা হবে মোরাললেস হবে তোমার 10⁻15 এই অর্ডারের এটা হবে। এটা প্রেডিকশন দিল, ঠিক আছে? আমাদের রাদারফোর্ড মডেল আর কি বললো, এটা তো গেল যে একটা নিউক্লিয়াসের তোমার হচ্ছে ভিতরে কি আছে না আছে সেটা বললো। আমরা একটা অ্যাটম আছে এরকম, এবং তার মধ্যে নিউক্লিয়াস আছে। নিউক্লিয়াস খুবই হাইলি ডেন্স, মানে মানে কনসেন্ট্রেশন খুব বেশি, এবং এর রেডিয়াস হচ্ছে এতটা কম। ঠিক আছে, 1 নম্বরে গেল হচ্ছে রাদারফোর্ডের মডেল। রাদারফোর্ডের মডেলে 1 নম্বরটা গেল এটা। আচ্ছা, রাদারফোর্ডের মডেলটা আমরা পরে আসছি, পরে না আগেই চলে আসছি, ঠিক আছে? রাদারফোর্ডের মডেলটা আমরা আগেই নিয়ে চলে আসি যে কি বলতে চাইছে। এটা এটা আশা করি বোঝা গেল, এই জিনিসটা বোঝা গেল। 1 নম্বর, তাহলে রাদারফোর্ডের মডেলে 1 নম্বরটা কি না, নিউক্লিয়াস হচ্ছে কি, নিউক্লিয়াস হচ্ছে অ্যাটমের থেকে নিউক্লিয়াস হচ্ছে 10⁻⁻5 টাইমস অফ অ্যাটমস। 1 নম্বর গেল। 2 নম্বর কি, এই যে নিউক্লিয়াস আছে, অ্যাটম অ্যাজ এ হোল নিউট্রাল, তার মানে যতগুলো নিউক্লিয়াসে যতগুলো আমাদের প্রোটন থাকবে ততগুলো নিউট্রন থাকবে, ঠিক আছে? নাম্বার অফ প্রোটন ইকুয়াল টু নাম্বার অফ সরি প্রোটন নিউট্রন নাম্বার অফ প্রোটন ইকুয়াল টু ইলেকট্রন। এবং এই যে ইলেকট্রন যেগুলো আছে, ইলেকট্রন গুলো কিভাবে ঘোরে, ইলেকট্রন গুলো এই অ্যাটমের যে নিউক্লিয়াস আছে, নিউক্লিয়াসের চারপাশে যে সার্কুলার অরবিট আছে, এগুলো হচ্ছে সার্কুলার অরবিট আছে, সার্কুলার অরবিট। এই সার্কুলার অরবিটে ঘুরতে থাকে, এবং কিভাবে ঘোরে, এবং যাতে করে এমন ভাবে ঘোরে, হ্যাঁ, এদের যে ইলেকট্রোস্ট্যাটিক ইলেকট্রো ইলেকট্রোস্ট্যাটিক অ্যাট্রাকশন যেটা আছে, অ্যাট্রাকশন, এটা কি করবে না, এটা ঘোরার জন্য, ইলেকট্রন গুলো ঘোরার জন্য কি বল লাগে, সেন্ট্রিপিটাল ফোর্স লাগে। অ্যাট্রাকশন উইল প্রোভাইড, এটা উইল প্রোভাইড সেন্ট্রিপিটাল সেন্ট্রিপিটাল ফোর্স, ঠিক আছে? এদের মধ্যে যে ইলেকট্রোস্ট্যাটিক অ্যাট্রাকশন, অর্থাৎ হচ্ছে ইলেকট্রন এবং প্রোটনের মধ্যে যে ইলেকট্রোস্ট্যাটিক অ্যাট্রাকশন, সেটাই হচ্ছে এদের সেন্ট্রিপিটাল ফোর্সকে এরা সাপ্লাই করবে, ঠিক আছে? রাদারফোর্ডের মডেল এটা বললো। তাহলে রাদারফোর্ডের মডেলটা আশা করি বোঝা গেল। তার মানে রাদারফোর্ডের মডেল অনুযায়ী কি না, একটা 10 বাই 10 যে রুমটা আছে, 10 ফুট বাই 10 ফুটের যে রুমটা আছে, মোটামুটি আমাদের এখনকার আধুনিক টাইমে যে রুমগুলো সাইজ হয়, এইটা যদি রুম হয়, সেই রুমের মধ্যে মনে করো তোমার একটা ঘর আছে, সেই ঘরের মধ্যে একটা যে আলপিন আছে, আলপিনের যে টিপ, এই যে আলপিন, এই গোড়াটাও না, এই যে টিপটা, এইটা হচ্ছে টিপ অফ এ পিন, এইটার সাইজ হচ্ছে নিউক্লিয়াস, ঠিক আছে? এটা আশা করি বোঝা গেল। এবার এই যে মডেলটা দিলেন রাদারফোর্ড, সেই মডেলের মধ্যে কিছু প্রবলেম দেখা গেল। প্রবলেম গুলো কি কি, রাদারফোর্ডের মডেলের যে প্রবলেম গুলো কি কি, সেটা হচ্ছে, আগে যে প্রবলেমটা ছিল থমসনের মডেলে, সেই সেই প্রবলেমটা একটা জিনিস এক্সিস্ট করছে, সেটা হচ্ছে লাইন স্পেকট্রা পাওয়া যাচ্ছে। রাদারফোর্ডের মডেলে কন্টিনিউয়াস স্পেকট্রাম পাওয়া যাবে। কেন পাওয়া যাবে সেটা আমরা পরে জিজ্ঞেস করছি। রাদারফোর্ডের মডেল অনুযায়ী, রাদারফোর্ডের মডেল যেটা সাকসেসফুলি যেটা করলো, যে আলফা স্ক্যাটারিং যে এক্সপেরিমেন্ট আছে সেটাকে ও সাকসেসফুলি ডেমনস্ট্রেট করলো যে হ্যাঁ এটাই হবে। এই যে যে কার্ভটা আছে, এই যে কন্টিনিউয়াস কার্ভটা, এই কন্টিনিউয়াস কার্ভটা হচ্ছে আমাদের রাদারফোর্ড মডেল থেকে পাওয়া। রাদারফোর্ডের ওই যে অ্যাজিউম করেছি যে ভিতরে একটা নিউক্লিয়াস আছে, বাইরে ইলেকট্রন আছে, এবং হচ্ছে আলফা পার্টিকেল আসছে এবং বেরিয়ে চলে যাচ্ছে, সেই যে সেই থিওরিটিক্যাল স্ক্যাটারিং এক্সপেরিমেন্ট প্রেডিকশন, রাদারফোর্ডস প্রেডিকশন, রাদারফোর্ড প্রেডিকশনটা, হ্যাঁ, এই যে আর ডট গুলো হচ্ছে এক্সপেরিমেন্ট, এটা মিলে গেল, নো ডাউট, এটা কিন্তু সব ঠিক হলো। কিন্তু যেটা মেন প্রবলেম যেটা দেখা গেল, সেটা হচ্ছে যখন এই যে ইলেকট্রন গুলো আছে, ইলেকট্রন গুলো কি নেগেটিভ চার্জ পার্টিকেল ঘুরছে, মানে কি ঘুরতে গেলে অবশ্যই একটা সার্কুলার পথে ঘুরতে গেলে কি সেন্ট্রিপিটাল অ্যাক্সেলারেশন লাগে। এই যে অ্যাক্সিলারেশন বা ডিএক্সিলারেশন যখনই হবে, তখন হচ্ছে কি হবে, তখন হচ্ছে
রেডিয়েশন হবে। তাহলে কি হচ্ছে, ইএম থিওরিতে কি বলেছে, ইএম থিওরি অনুযায়ী যখনই হচ্ছে কি না চার্জ পার্টিকেল যখন অ্যাক্সিলারেট করবে, চার্জ পার্টিকেল অ্যাক্সিলারেট করলে অ্যাক্সিলারেশন যদি যখনই হবে, অ্যাক্সিলারেশন যখনই হবে তখন হচ্ছে কি রেডিয়েশন হবে। রেডিয়েশন হবে, কিসের রেডিয়েশন হবে, রেডিয়েশন অফ ইএম ওয়েভ। হ্যাঁ, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের রেডিয়েশন হবে। ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের রেডিয়েশন মানে কি হলে কি হবে না, ইলেকট্রনগুলো দুর্বল হয়ে পড়বে। ইলেকট্রনগুলো যত উইক হয়ে পড়বে কি করবে না, আরো ভিতরের কক্ষ ট্রান্সফার হয়ে যাবে, ভিতরের কক্ষে ও যেতে থাকবে। যেতে যেতে আলটিমেটলি কি হবে, আলটিমেটলি এই নিউক্লিয়াসের উপর গিয়ে পড়বে। নিউক্লিয়াসের উপর গিয়ে পড়লে কি হবে না, এটা স্টেবেলই থাকবে না, কিন্তু অ্যাটম তো স্টেবেল, ঠিক আছে। সুতরাং হচ্ছে এটা কিন্তু অ্যাটমের স্টেবিলিটি কিন্তু ব্যাখ্যা করতে পারে না, এটা হচ্ছে ড্রব্যাক। রাদারফোর্ড মডেলে ধরো ড্রব্যাকটা এখানে লেখা আছে নাকি, হ্যাঁ লিমিটেশন এখানে আছে। তো রাদারফোর্ড মডেলের যে লিমিটেশন বা ড্রব্যাকটা হচ্ছে ওটা, যে কি না অ্যাটমের এক নম্বর হচ্ছে কি না, ক্যানট ক্যানট এক্সপ্লেন ক্যানট এক্সপ্লেন স্টেবিলিটি অফ অ্যাটম। স্টেবিলিটি অফ অ্যাটম, অ্যাটমের স্টেবিলিটির ব্যাখ্যাই করতে পারে না, ঠিক আছে। দু নম্বর হচ্ছে ক্যানট এক্সপ্লেন এক্সপ্লেন কি না লাইন স্পেকট্রা। লাইন স্পেকট্রা, লাইন স্পেকট্রার মধ্যে কি কি আছে, অ্যাবজর্পশন স্পেকট্রা হতে পারে, অ্যাবজর্পশন অর এমিশন, এমিশন স্পেকট্রা, দুটোই হতে পারে, অ্যাবজর্পশন স্পেকট্রা এবং এমিশন স্পেকট্রা দুটোই হতে পারে, ঠিক আছে। সেটা কিন্তু রাদারফোর্ডের মডেল কিন্তু ব্যাখ্যা করতে পারে না। এই রাদারফোর্ডের মডেলগুলো এইটা ব্যাখ্যা করতে পারে না, ঠিক আছে। তাহলে এখানে একটা ব্যাপার আছে, এখানে হচ্ছে অ্যাবজর্পশন স্পেকট্রা বা এমিশন স্পেকট্রা গুলো মানে জিনিসগুলো কিরকম, মানে কি হচ্ছে। এখানে অ্যাবজর্পশন স্পেকট্রা বা এমিশন স্পেকট্রাটার ব্যাপারে আমরা আসছি। যখন যখন হচ্ছে একটা অ্যাটম আছে, হ্যাঁ একটা গ্যাসিয়াস ফর্মে আমরা নিলাম, অ্যাটমটাকে আমরা গ্যাসের ফর্মে নিলাম, নিয়ে কি করলাম, একটা কন্টেনার আছে কন্টেনারে নিলাম, ট্রান্সপারেন্ট অবশ্যই। এবারে কি করেছি, এখানে একটা ডার্ক রুম আছে, ডার্ক রুম যা হচ্ছে ডার্ক রুমের মধ্যে হচ্ছে, ঠিক আছে। এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড, ডার্ক ব্যাকগ্রাউন্ড, ডার্ক ব্যাকগ্রাউন্ড, ঠিক আছে। ডার্ক ব্যাকগ্রাউন্ড নিলাম আমরা। এবারে কি হচ্ছে, এবারে এর মধ্যে দিয়ে কি হচ্ছে না, আমরা একটা ইলেকট্রিক্যাল স্পার্ক হচ্ছে, স্পার্ক আমরা দিলাম। এটা হচ্ছে লো লো ডেনসিটি গ্যাসের মধ্যে, লো ডেনসিটি গ্যাসের মধ্যে আমরা ইলেকট্রিক্যাল স্পার্ক যখন দিলাম, তখন কি হবে, তখন হচ্ছে একটা রেডিয়েশন এমিট করবে। রেডিয়েশন এমিট করলে তার যে লাইট যেটা আছে সেটা হচ্ছে যে আমাদের এই এই ব্যাকগ্রাউন্ডে দেখতে পাবো, এই ব্যাকগ্রাউন্ডে সেই লাইটগুলো দেখতে পাবো। এবং লাইটগুলো কিরকম দেখতে হবে, লাইটগুলো হবে এই দেখতে পাচ্ছি, ঠিক আছে। এটা আলাদা আলাদা কালারের দেখতে পাবো, এই দেখতে পাচ্ছি, এই দেখতে পাচ্ছি, এই দেখতে পাচ্ছি, এইরকম এইরকম এরকম আমরা এরকম আমরা লাইন দেখতে পাবো, ঠিক আছে। বিভিন্ন আলাদা আলাদা ডিফারেন্ট ডিফারেন্ট কালারের লাইন আমরা দেখতে পাবো। সেটা আমরা একটু দেখিয়ে দিচ্ছি তোমাকে, দাঁড়া, এরকম আমরা দেখতে পাবো সেটা আমরা দেখাচ্ছি, ঠিক আছে। এই জায়গাটা এইরকম আমরা লাইন দেখতে পাবো এমিশন অ্যাবজর্পশন স্পেকট্রাতে, এই লাইনগুলো আমরা দেখতে পাবো, ঠিক আছে। এই লাইনগুলো আমরা দেখতে পাচ্ছি, কিন্তু এগুলো দেখতে পাচ্ছি, এইগুলো হচ্ছে আমাদের এমিশন স্পেকট্রা ডার্ক ব্যাকগ্রাউন্ডের মধ্যে, ঠিক আছে। এমিশন স্পেকট্রা, অ্যাবজর্পশন স্পেকট্রা পরে আসবো আমরা, অ্যাবজর্পশন কি জিনিসটা, এটা হচ্ছে পাচ্ছি। কিন্তু রাদারফোর্ড মডেল কি বললো, রাদারফোর্ড মডেল বললো কি না, যে ইলেকট্রনগুলো তো চারিদিকে ঘুরছে, ইলেকট্রনগুলো যখন ঘুরছে কি করবে না, এই কন্টিনিউয়াসলি রেডিয়াস চেঞ্জ হবে, কন্টিনিউয়াসলি রেডিয়াস চেঞ্জ হতে থাকলে কি হবে, কন্টিনিউয়াসলি রেডিয়াস কমতে থাকবে। কারণ এই যে রেডিয়েশনটা হচ্ছে এটা কন্টিনিউয়াস, যা খুশি নয় কন্টিনিউয়াস হবে। তার মানে কি, তার মানে এই ধরনের স্পেক্ট্রা পাওয়ারই কথা নয়, এই ধরনের যে স্পেক্ট্রা পেয়েছে এটা পাওয়ারই কথা নয়। আমরা সমস্ত কালার একটা হোয়াইট লাইটে পাওয়া উচিত অ্যাকর্ডিং টু রাদারফোর্ড মডেল। রাদারফোর্ড যে মডেল আছে কন্টিনিউয়াস স্পেক্ট্রা পাওয়া উচিত, কন্টিনিউয়াস স্পেক্ট্রা এটা পাওয়া উচিত, স্পেক্ট্রা পাওয়া উচিত অ্যাকর্ডিং টু রাদারফোর্ড মডেল, কিন্তু এটা পাচ্ছি আমরা পাচ্ছি না। তার মানে হচ্ছে এটা হচ্ছে আমাদের লিমিটেশন। কিন্তু রাদারফোর্ড মডেল একটা সাকসেসফুলি মোটামুটি একটা অ্যাটমের সাইজটা ডিটারমাইন করেছিল, অ্যাটমের সাইজটা ডিটারমাইন করতে পেরেছিল, ঠিক আছে।
এবার সেই অ্যাটমের সাইজটা আমরা একটা জায়গা থেকে পাই, সেটা হচ্ছে অ্যাটমের সাইজটা আমরা হচ্ছে ডিস্টেন্স অফ ক্লোজেস্ট অ্যাপ্রোচ থেকে আমরা অ্যাটমের সাইজটা ক্যালকুলেট করতে পারি। যে আলফা পার্টিকেলের যে স্ক্যাটারিং এক্সপেরিমেন্ট, সেখান থেকে আমরা অ্যাটমের সাইজটা আমরা পেতে পারি। কিভাবে আমরা পেতে পারি সেটা আমরা দেখবো এখন, ঠিক আছে। ক্লোজেস্ট অ্যাপ্রোচ বলতে কি বোঝায়? ক্লোজেস্ট অ্যাপ্রোচ বলতে এই দেখো, এখানে আছে অ্যাটম, ঠিক আছে, অ্যাটম আছে, এই অ্যাটমের মধ্যে আছে আমাদের কি, অ্যাটমের মধ্যে আছে আমাদের নিউক্লিয়াস, ঠিক আছে। এখানে আমরা একটা আলফা পার্টিকেল আছে, আলফা পার্টিকেলটা আমরা ছুড়লাম, আলফা পার্টিকেল আমরা ছাড়লাম। আলফা পার্টিকেল ছাড়লে কি হবে, আলফা পার্টিকেল একটা হাই এনার্জি দিচ্ছি, এমইভি অর্ডারের এনার্জি দিচ্ছি, আমরা দিচ্ছি 5.5 এই এমইভি, এই এনার্জিটা আমরা দিচ্ছি। মিলি ইলেকট্রন ভোল্ট, সরি মেগা ইলেকট্রন ভোল্ট, ঠিক আছে, 10⁶ ইলেকট্রন ভোল্ট, 5.5 ইন্টু 10⁶ ইলেকট্রন ভোল্ট এনার্জি দিচ্ছি। কাইনেটিক এনার্জি দিচ্ছি, ঠিক আছে, কাইনেটিক এনার্জি দিচ্ছি। এনার্জি দিলে কি হবে, আলফা পার্টিকেল তো পজিটিভ, আর এইটা কি, এইটা হচ্ছে নিউক্লিয়াসটা পজিটিভ, এটা হচ্ছে গোল্ডেন নিউক্লিয়াস, Z=79 ধরো, ঠিক আছে। তাহলে কি করবে, কিছু একটা দূরত্ব যাওয়ার পর আলফা পার্টিকেল কি হবে, থমকে দাঁড়িয়ে যাবে, এখানে দাঁড়িয়ে যাবে কাছাকাছি দাঁড়ার পরে। দাঁড়িয়ে যাবে কেন, দাঁড়িয়ে যাবে কারণ তো রিপালশন করতে শুরু করেছে, ওর গতিশক্তি আছে ঠিকই, এদিকে যাচ্ছে, কিন্তু রিপালশন হতে হতে স্পিড কমতে 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 যাচ্ছে। দাঁড়িয়ে গেলে কি হবে, দাঁড়িয়ে যাওয়ার পর আলফা পার্টিকেল আবার এই ব্যাক করে যাবে, এই যে এই ব্যাক করে যাবে, ঠিক আছে। এটা হয়ে যাবে আমাদের রিকয়েল বা রিপালশন, রিকয়েলই আমি বলছি, রিকয়েল হয়ে যাবে, ঠিক আছে। তার মানে আর এই যে ডিস্টেন্সটা হচ্ছে, এই নিউক্লিয়াস থেকে এই যে ডিস্টেন্সটা হচ্ছে, এইটাই হচ্ছে আমাদের ক্লোজেস্ট ডিস্টেন্স, ক্লোজেস্ট অ্যাপ্রোচ, এইটাই হচ্ছে ক্লোজেস্ট অ্যাপ্রোচ। তাহলে ক্লোজেস্ট অ্যাপ্রোচটা যদি জানি, আমরা মোটামুটি নিউক্লিয়াসের সাইজটা জানতে পারবো। এটা মাথায় রাখা উচিত, নিউক্লিয়াস সাইজটা কিন্তু ক্লোজেস্ট অ্যাপ্রোচের থেকেও ছোট হবে। কেন কি না, আলফা পার্টিকেল যেটা আছে, আলফা পার্টিকেল তো নিউক্লিয়াসের মধ্যে ঢুকতে পারছে না, নিউক্লিয়াসের কাছে এসে দাঁড়িয়ে যাচ্ছে, ঠিক আছে। তাহলে এবার দেখা যাক কি ব্যাপারটা হচ্ছে আমাদের, হ্যাঁ, আলফা পার্টিকেলের যে আমাদের নিউক্লিয়াসের রেডিয়াসটা কিভাবে বের করি আমরা, ঠিক আছে। আমরা যেটা দেখতে পাচ্ছি, এই যে পয়েন্টটা যেখানে দাঁড়াবে, যেখানে হচ্ছে স্টে করে যাবে, যেখানে স্টে হবে, ঠিক আছে, সেখানে কি হচ্ছে, সেখানে হচ্ছে আমাদের কাইনেটিক এনার্জি ইকুয়াল টু পোটেনশিয়াল এনার্জি, এই দুটো তো সমান হবেই, কাইনেটিক এনার্জি পোটেনশিয়াল এনার্জি সমান তো হবেই, ঠিক আছে। কাইনেটিক এনার্জি কত, কে আলফা দিয়েই আমরা লিখলাম, ঠিক আছে। পোটেনশিয়াল এনার্জি কত, পোটেনশিয়াল এনার্জির মানটা 1/4πε0, তাই তো। এটা হচ্ছে তোমার জেডি, আর এটা হচ্ছে টুই। আলফা পার্টিকেলের দুটো আমাদের প্রোটন আছে, টুই লিখলাম, এটা কিন্তু জেড না, এটা জেড। বাই হচ্ছে কত, আর এটা আর0 লিখলাম, আর0 স্কোয়ার, ঠিক আছে। তার মানে যেটা দাঁড়াচ্ছে, এখান থেকে সরি, আর0 স্কোয়ার হবে না, কাইনেটিক এনার্জি কত হবে, বাই আর হয়ে যাবে, ঠিক আছে। এটা আমরা পেলাম। এটা যখনই পাবো, তাহলে আর0 এর ভ্যালুটা কত হবে, আর0 এর ভ্যালুটা যেটা দাঁড়াচ্ছে, এই যে ভ্যালুটা, এটা বেসিক্যালি আমরা কে ধরে নিচ্ছি, ঠিক আছে, কে বাই কে আলফা, ঠিক আছে, টু জেড ই স্কোয়ার, হ্যাঁ, কে বাই কে আলফা জেড ই স্কোয়ার, এটা আমরা পেয়ে গেলাম, ঠিক আছে। এবারে গোল্ডেন নিউক্লিয়াসের ক্ষেত্রে Z=79 বসাই, Z=79 বসাই, কে এর মানটা বসাচ্ছি কত, 9 × 10⁹ এবং হচ্ছে কে আলফার মানটা হচ্ছে 5.5 মেগা ইলেকট্রন ভোল্ট, মানে 10⁻⁹ ঠিক আছে, এত সব এসআই ইউনিট যদি বসাই, এবং ই এর মানটাও যদি বসাই, তাহলে আমরা কি পাচ্ছি, আর0 এর ভ্যালুটা যেটা পাবো, হ্যাঁ, 43 × 10⁻⁻15 এত মিটার, তাহলে হচ্ছে 43 ফার্মি মিটার। এটা মোটামুটি আমাদের ক্লোজেস্ট অ্যাপ্রোচটা পেয়ে যাচ্ছি। তার মানে নিউক্লিয়াসের যে রেডিয়াসটা, হ্যাঁ, যে আমাদের কত, যে ফার্মি মিটার অর্ডারের হয়, ঠিক আছে, তার মানে নিশ্চয়ই নিউক্লিয়াসের যে যে তোমার হচ্ছে রেডিয়াসটা হচ্ছে << হবে। তার মানে হচ্ছে নিউক্লিয়াসের রেডিয়াসটা আমাদের পেয়ে গেলাম কি, ফার্মি মিটার অর্ডারে আমরা পেয়ে গেলাম, এটা খুব ক্লিয়ার, ঠিক আছে। এবারে আরেকটা জিনিস আসে পরীক্ষার সময়, সেটা হচ্ছে ইম্প্যাক্ট প্যারামিটার। ইম্প্যাক্ট প্যারামিটার পরীক্ষার সময় আসে। ইম্প্যাক্ট প্যারামিটার কিরকম না, এই ধরো নিউক্লিয়াস, তো এই নিউক্লিয়াস খুব ছোট আছে, ঠিক আছে,
কি বলেছে, ধরো ভেলোসিটি এরকম ভাবে আসছে, এটা নিউক্লিয়াসের সেন্টার, নিউক্লিয়াস এমনিতেই ছোট, ঠিক আছে, ভেলোসিটি আসছে এইভাবে, আলো পার্টিকেলটাই ভেলোসিটি নিয়ে আসছে, এর ভেলোসিটির যে পারপেন্ডিকুলার যে ভেক্টরটা আছে, ভেলোসিটি ভেক্টরের পারপেন্ডিকুলারটা নিউক্লিয়াসের যে সেন্টারের থেকে যে ডিস্টেন্সে থাকে, সেই ডিস্টেন্সটাকে বলা হচ্ছে, অর্থাৎ এই যে ডিস্টেন্সটা, এই নিউক্লিয়াস তো ধরো ভেলোসিটি এরকম নিয়ে আসছে, ভেলোসিটি এদিকে আসছে নিউক্লিয়াস নিয়ে, এই যে পারপেন্ডিকুলার যে ডিস্টেন্সটা আছে, এই ডিস্টেন্সটা, এটা যে বি, এই যে এইটা হচ্ছে আমাদের ইম্প্যাক্ট প্যারামিটার নামে পরিচিত। ইম্প্যাক্ট প্যারামিটার, ইম্প্যাক্ট প্যারামিটার নামে পরিচিত, ঠিক আছে। এই যে ইম্প্যাক্ট প্যারামিটার অনেক কিছুর উপর ডিপেন্ড করবে। ইম্প্যাক্ট প্যারামিটার হচ্ছে কিসের কিসের উপর ডিপেন্ড করবে সেটা দেখো, বি, একটা ফর্মুলা আছে, জেড স্কোয়ার কট, কট থিটা বাই টু বাই হচ্ছে এম ভি স্কোয়ার, এম ভি স্কোয়ার, ঠিক আছে, হাফ এম ভি স্কোয়ার, এটা হচ্ছে আমাদের ইম্প্যাক্ট প্যারামিটারের ফর্মুলা। অর্থাৎ জিজ্ঞেস করে নেবে যে যদি এরকম হয় যে অ্যাটমের যে জেড এর মানটা, হ্যাঁ, যে হেভি অ্যাটমিসিটি যেটা আছে, হ্যাঁ, যদি জেড এর মানটা বেশি হয় তাহলে ইম্প্যাক্ট প্যারামিটার বাড়বে না কমবে? তাহলে অবশ্যই ইম্প্যাক্ট প্যারামিটার বাড়বে। হ্যাঁ, এবং হচ্ছে যে আরেকটা জিনিস হচ্ছে থিটার মানটা দেখো, বি যখন জিরো হবে থিটার মানটাও তখন কিন্তু জিরো হবে, থিটার মানটাও তখন কিন্তু জিরো হবে। অর্থাৎ কি, অর্থাৎ হচ্ছে থিটার মানটা যদি জিরো হয় মানে কি, কট, কট জিরো মানে কি, সরি, থিটার মানটা জিরো হলে বি হচ্ছে কি, ইম্প্যাক্ট প্যারামিটার হচ্ছে ইনফিনিটি, বি, বি টেন্স টু ইনফিনিটি হয়ে যাচ্ছে কিন্তু, তাই না? তাহলে ইম্প্যাক্ট হবেই হবে, ঠিক আছে, ইম্প্যাক্ট তাহলে এটা হবেই বা হবেই হবে। এবং থিটার মানটা যখন হচ্ছে 180 ডিগ্রি হচ্ছে, থিটার মানটা যখন যদি লার্জ হচ্ছে, থিটা যদি লার্জ হয়, থিটা লার্জ হলে কি হবে, থিটা লার্জ হলে বি এর মানটা বি নিয়ারলি ইকুয়াল টু জিরো হয়ে যাবে, ঠিক আছে। তার মানে কি, অর্থাৎ কি, যে মানে ফিজিক্যাল মিনিংটা হচ্ছে এই যে নিউক্লিয়াস আছে তো, এখান থেকে অনেক দূর দিয়ে যাচ্ছে, অনেক দূর দিয়ে একটা যাচ্ছে আলফা পার্টিকেল, ও কোনো রকম ভাবে ও স্ক্যাটার করবেই না, স্ক্যাটারিং হবেই না। কিন্তু বি যদি, কিন্তু বি যদি জিরো হয়, ধরো এই জায়গায় হয়, তাহলে স্ক্যাটারিং হবেই হবে, এটা লার্জ, এটা এখানে হচ্ছে যাচ্ছে কি, এটা স্ক্যাটারিং হবেই হবে, স্ক্যাটারিং হবেই হবে, তাই না, হবেই হবে, এটা এইটা হচ্ছে বলতে চাইছে বেসিক্যালি, এর ফিজিক্যাল মিনিংটা হচ্ছে এইটা। ব্যাস, আজকে এতটুকুই হলো। এর পরের দিন আমরা কি এমিশন এমিশন স্পেক্ট্রা, অ্যাবজর্পশন স্পেক্ট্রা পড়বো, এবং বোর মডেলটা আমরা পড়বো, বোর মডেল কিভাবে আমাদের রাদারফোর্ডের মডেলটাকে কারেকশন করছে, বা কারেকশন করে আমরা কি পাচ্ছি সেটা আমরা নেক্সট দিন জানতে পারবো, ঠিক আছে। থ্যাংক ইউ ভেরি মাচ, আজকে এতটুকুই।